আমি এতদিন বলিনি, আজকে বলছি আমার নামও মিসম্যাচ হয়েছে। তাই ভয় পেয়ে গেছি নাকি? রেকর্ড করে ছাড়বেন, আমার নাম মিসম্যাচ হয়েছে। তো আমার কি মিসম্যাচ হয়েছে আমি তো একটু জানতে চাইবো ভাই। তো আমার বিএলওকে বললাম কি হয়েছে গো, সে তাকে জানতে চাইলাম। 2002 সালের আমি আমার আব্বাজির ভোটের লিস্টের নাম দিয়ে পার হয়েছি। 2002 সালের ভোটার লিস্টে আমার আব্বাজির নাম মোহাম্মদ আলী আকবর সিদ্দিকী ছিল, আলী আকবর সিদ্দিকী ছিল। আর এখন মোহাম্মদ আলী আকবর সিদ্দিকী, শুধু মোহাম্মদটা 2002-এ ছিল না, এখন আছে। এই জন্য আমাকে আবার একটা ডকুমেন্টস দিতে হবে। তো আমি ভয় পেয়ে গেছি কি। তো আপনাদেরও বলবো, যাদেরকে আসছে আপনারা আপনাদের উপযুক্ত ডকুমেন্টস তাকে দিন। সে কি করবে, ছবি তুলে আবার এটা আপলোড করে দেবে। সেকেন্ড পর্বটা আপনি পার হবেন। তৃতীয় পর্বে যদি কিছু আসে তার জন্য নতুন সমাধান হবে। সুতরাং আমাকে প্রচুর ফোন করছে, ফোন করার আমাকে কিচ্ছু দরকার নেই। আপনাকে বিএলও ডেকেছে মানে ফোন করতে হবে, ভাইয়ান আমাকে বিএলও ডেকেছে, ভয় পাবেন না। পোলেরহাট 2 নম্বর অঞ্চল থেকে বিএলও ডেকেছে, ফোন করলো, ভাইজান এই হয়ে গেছে। আমি ঠিক আছে আপনি বিএলওর কাছে যান, বিএলও কি বলছে শুনুন, মাথা ঠান্ডা হয়েছে। আবার বিএলওর কাছে গিয়ে আমাকে ফোন লাগিয়ে দিয়েছে। আমি চলো বিএলওকে ফোনটা দাও। বিএলও তো ভাবছে এমএলএ সাহেব কি বলবে, বললো এদের কিছুই ব্যাপার নেই, ডকুমেন্টসটা আপলোড করতে হবে। আমি বললাম আমি এই কথাই বলেছি ওনাকে যে আগে বিএলও কি বলছে শোনো, তোমার ডকুমেন্টস আছে কি, তারপরে আমাকে জানাও। তুই এত ভয় পেয়ে গেলে হবে না। এই যে মোহাম্মদ আলী আকবর সিদ্দিকী আর আলী আকবর সিদ্দিকী, এটা কি আলাদা লোক? এবার কেন নোটিশ পাঠাচ্ছে বলুন তো? শুভেন্দু বাবুরা হম্বিতম্বি করেছিল না, হ্যান কারেঙ্গা ত্যান কারেঙ্গা ভাগা দেঙ্গা এইসব করেছিল, 1.5 কোটি রোহিঙ্গা আছে। হাসছে তো আমরা এখন, খুব হাসছে, ফেসবুকে খুব ট্রোল চলছে। আমার মনে হয় নির্বাচন কমিশন একটা হয়তো লজ্জা পেয়ে গেছে যে এত কোটি টাকা খরচ করে রোহিঙ্গা তো খুঁজে পেলাম না। মানুষ যদি প্রশ্ন করে তাহলে একটা একটা করে নোটিশ পাঠাও, বানান ভুলের নোটিশ পাঠাও, বাপের নামের নোটিশ পাঠাও। লাস্টে ইসলাম ছিল না, ইসলাম আসলো কোথা থেকে? মফিদুল ইসলাম। হয়তো তার 2002-এ শুধু মফিদুল ছিল, এখন মফিদুল ইসলাম হয়েছে কোথা থেকে? এই করো। আমার হচ্ছে ধরো না শ্রীমতী বা শ্রীর নাম 2002-এ ছিল না, এখন শ্রী সামন্ত বা কিছু নাম দিয়েছে। তা শ্রীটা কোথা থেকে আসলো? আরে এটা তো ইজি ব্যাপার, এটা কোনো ব্যাপার হলো? কিন্তু এই যে নির্বাচন কমিশন, এটা আমার পার্সোনাল ওপিনিয়ন বলছি, যে কিছু একটা হচ্ছে, আমরা দায়িত্ব নিয়ে কাজ করছি, এটা প্রমাণ দেখানোর জন্য এইরকম করছে। সুতরাং আমি বলার বক্তব্য হচ্ছে আপনারা ভয় পাবেন না। ভয় পেলে কোনো সমস্যার সমাধান হয় না। প্রয়োজনে বলুন, আওয়াজ তুলুন, 1952 সালের কাগজ দেখা হোক। কি বলবেন? 1952 সালের কাগজ দেখানো হোক। কেন 1952 সালের কথা বললাম? দেশ স্বাধীন হওয়ার পরে প্রথম ভোটাভুটি হয়েছিল কত সালে? 1952 সালে। দেশ স্বাধীন হওয়ার আগেও ভারতে ভোটাভুটি হতো। স্বায়ত্ত শাসন 1937-এর ইতিহাস খুলে দেখুন, 39-এর ইতিহাস খুলে দেখুন, 42-এর ইতিহাস খুলে দেখুন, 44-এর ইতিহাস খুলে দেখুন, ইতিহাস খুলে দেখুন, ভোটাভুটি হয়েছে। স্বাধীন হওয়ার পর থেকে প্রথম ভোটটা হয়েছে 1952-তে। তো আপনার আমার পরদাদুরা তো ওখানে ভোট দিয়েছিল, তাদের লিস্ট সব আছে, ভয় পাওয়ার দরকার নেই। 2002-এর ভোটার লিস্ট আছে, আপনারা জানতেন বলুন তো? দরকার পড়েছে খুঁজে পেয়েছেন তো? একটার কারো মিস গেছে? কেউ বলতে পারবেন যে মিস হয়েছে? আমার যে রাজনৈতিক একটা পরিচয় আছে, প্রোভাইড করেছি, শাসক দলের লোকেরা দিয়েছে, বিভিন্ন রাজনৈতিক সামাজিক সংগঠন মিলে লিস্ট আপনাদেরকে ব্যবস্থা করে দেওয়া হয়েছে তো। কিন্তু আমিও জানতাম না যে 2002 সালে এসআইআর হয়েছিল, প্রয়োজন পড়েছে খুঁজে বার করা হয়েছে। তো আগামী দিনে যদি প্রয়োজন পড়ে তো 2002 কেন, 1952 সালের ভোটার লিস্ট খুঁজে বার করব, আমার আপনার দাদুর নাম সেখানে খুঁজে দেখিয়ে দেব। ভয় পাবেন কেন? ভয় দেখানো হচ্ছে। যা কাজ কাম করেন ওই কাজ কাম করবেন। বিএলও সাহেব যদি ডাক পড়ে আপনার, যাবেন, গিয়ে করে ওটা কি বলে যে ডকুমেন্টস চাইবে, সেই ডকুমেন্টস পূরণ করতে দেবেন। আমি আপনাদের বলি,
আপনার কোন জায়গাটাই ভুল আছে ওদের নজরে, নির্বাচন কমিশনের নজরে ভুল, আপনার আমার নজরে ভুল নয়। আমার মোহাম্মদ আলী আকবর সিদ্দিকী আমার কাছে ভুল নয়। শ্রী সামন্ত হাজিরা আর সামন্ত হাজিরা আমার কাছে ভুল নয়, এক। শ্রীটা নতুন করে লাগিয়েছে তো কি হয়েছে, মোহাম্মদটা নতুন দিয়েছে তো কি হয়েছে, আমার কাছে এটা ভুল নয়। দেখ, ওদের নজরে কি ভুল আছে সেটা ওদের অ্যাপসে দেওয়া আছে, এক্সট্রা পাকামুখ কেউ মারতে পারবে না, আপনারাও মাথায় রাখুন। ওদের অ্যাপসে দেওয়া আছে এখানে কোন জায়গায় কি মিসম্যাচ হচ্ছে। আমি এতদিন বলিনি যে আমার নামটা তো ডাক পড়েছে, হয়তো কেউ ঘাবড়ে যেতে পারে, কিন্তু আমি চিন্তা করলাম না, আমি বলে দিলে সাধারণ মানুষ ভয়টা কম থাকবে, যে ভাইজান যদি ভোটার, ভাইজানের তো কাটার ক্ষমতা নেই, ভাইজান লড়ে নেবে, তাহলে ভাইজানের যদি থেকে যায় আমাদেরও থাকবে। তো আপনাদের ভাইজানের, আপনাদের বিধায়কেরও ডাক পড়েছে, ডকুমেন্টস দিলেই কাজ হয়ে যাবে বলেছে, তো ডকুমেন্টস দিয়ে দেব। এরপরে যদি ডাক আসে, আমি তো আপনাদের বলেছি, আপনাদের বিধায়ক হিসাবে একজন কেন, যদি 1000 লোকের উকিলের দরকার হয়, আপনাদের বিধায়ক বিনামূল্যে আইনি পরিষেবা আপনাদের দেবে, তো ভয় পাওয়ার দরকার নেই। বিএলও সাহেব যারা আছেন তাদের সাথে যোগাযোগ করবেন, সমস্যার সমাধান হবে। তাহলে বাংলাদেশের বিষয়টাকে নিয়ে এখানে একটা উত্তপ্ত পরিবেশ তৈরি করার চেষ্টা করছে। বাংলাদেশের সংখ্যালঘু আক্রান্ত, অবশ্যই আমাদের এখানে প্রতিবাদ হবে, প্রতিবেশী রাষ্ট্র বলে, কিন্তু এদের দ্বিচারিতা দেখুন, এরা কি লেভেলের হিপোক্রেসি। আমি তো হিপোক্রেসির ডাব্বা বলি না, এদের হিপোক্রেসির গোডাউন বলি এদেরকে। কি লেভেলের হিপোক্রেসি, পশ্চিমবাংলায় ভারতবর্ষের সংখ্যালঘুরা আক্রান্ত হলো, যারা আক্রমণ করলো তাদের যদি জেল খাটতে হয়, জেল থেকে বার হলে তাদেরকে মালা পরাচ্ছে। গুজরাটের ওই মেয়েটি বিলকিস বানু, তাকে যারা ধর্ষণ করলো, গণধর্ষণ তাকে যারা করলো, তারা জেল থেকে বার হয়েছে, তাদেরকে আবার এরা মালা পরাচ্ছে। আবার বাংলাদেশের সংখ্যালঘুদের অত্যাচার হলে এখানে তারা কান্না করছে। আর আমরা গুজরাটের বিলকিস বানুর পাশে যেমনভাবে থাকছি, বাংলাদেশের দীপু দাসের পাশেও একইভাবে থাকবো, রুমা ওরাওয়ের পাশে একইভাবে থাকবো, শিকারি মোড়ার পরিবারের পাশে থাকবো, বিদ্যুৎ মণ্ডলের পাশে থাকবো। তার প্রমাণ আমরা বারবার দিয়ে এসেছি। তৃণমূল বা যে রাজনৈতিক দল আছে তাদেরকে নতুন করে দেওয়ার আমাদের নাগরিকের প্রয়োজন নাই। কিন্তু প্রশ্ন আমার এখানকার যারা সংখ্যাগুরু আছে, এই কথাটা অনেকের গায়ে লাগতে পারে, আমার দেখার দরকার নেই, আমি বাস্তব কথা বলছি। এখানকার যারা সংখ্যাগুরু, বাংলাদেশের দীপু দাসের ওপরে কি হচ্ছে তারা ফিল করতে পারবে না। আর বাংলাদেশের যারা সংখ্যাগুরু, এখানে আনিসের ওপরে কি হচ্ছে তারা ফিল করতে পারবে না। বাংলাদেশের দীপু দাসের পরিবার বলতে পারবে আনিসের ওপরে কি অত্যাচার হয়েছে, আর এখানে আনিসের বাপি বলতে পারবে দীপু দাস কি সমস্যার সম্মুখীন হতে হয়েছিল। কারণ দীপু হচ্ছে ওখানকার মাইনরিটি, আর আনিসের বাপ হচ্ছে, আনিসরা হচ্ছে এখানকার মাইনরিটি। ওখানকার যারা দীপুকে জ্বালিয়েছে ওখানকার তারা মেজরিটি, এখানকার যারা আফরাজুলকে জ্বালিয়েছে তারা এখানকার মেজরিটি। তারা ওইখানকার মেজরিটি এখানকার মাইনরিটির কথা বুঝতে পারবে না, এখানকার মেজরিটি ওখানকার মাইনরিটির কথা বুঝতে পারবে না। এক কথায় দীপুর পরিবারের কি হচ্ছে এটা শুভেন্দু অধিকারী বুঝতে পারবে না, নওশাদ সিদ্দিকী বুঝতে পারবে। আর আনিসের পরিবারের উপরে কি হচ্ছে এটা ওখানকারের যারাই আছে, এখন ধরুন নয় যেগুলো চলছে নেতাকে, এখন বাংলাদেশে নতুন নতুন দেখতে পাচ্ছি, কেতে বলছে নাকি 7 সিস্টার দখল করে নেবে। হ্যাঁ, আইন একবার, বুঝতে পারছো না, বলছে 7 সিস্টার দখল করে নেব। কত শখ, বুঝতে পেরেছে? ওই নেতা কাতাগুলোর কাছে আমার বক্তব্য এটা, তাহলে আপনি এখানকার সংখ্যালঘুদের দরদ বুঝতে পারবেন না। এরা এই সংখ্যাগুরু করে গুলিয়ে দেওয়ার চেষ্টা করছে। তো আমার এই কথাটা বলার কারণ কি, ভারতবর্ষের খ্রিস্টান সংখ্যালঘু যে সমস্যার সম্মুখীন হলো গত 25 তারিখে, এটা কি বাংলাদেশের মুসলমান সংখ্যাগুরুরা বুঝতে পারবে? কোনোদিন বুঝতে পারবে না, কারণ ওরা সংখ্যাগুরু। আর দীপু দাসের সাথে বা ওখানে সংখ্যাগুরু লঘুদের সাথে কি হচ্ছে এখানকার ভারতবর্ষের সংখ্যাগুরু হিন্দুরা বুঝতে পারবে না। ক্যামেরা রেকর্ড হচ্ছে তো নাকি? আমি দায়িত্ব নিয়ে কথা বলছি, এটা নিয়ে যদি কেউ আমার সাথে ডিবেটে বসতে চায় আমি রাজি আছি,
কারণ ওর জ্বালাটা, দীপু দাসের জ্বালাটা এখানকার সংখ্যাগুরু হিন্দুরা বুঝতে পারবে না। এখানকার ওই দীপু দাসের উপরে কি অত্যাচার হয়েছে, তার পরিবার কিভাবে দিন যাপন করছে। এই গত 25 তারিখে গির্জার সামনে, গির্জাতে গিয়ে যারা হামলা চালিয়েছে, গির্জায় যারা প্রেয়ার করছিল তারাই বলতে পারবে, আর আমরাই বলতে পারবো যারা সংখ্যা এখানে কম, বাংলাদেশের সংখ্যাই কম, এদের উপরে কি অবস্থা চলছে এটা সারা পৃথিবী জুড়ে দেখুন না। তাই আমার বলার বক্তব্য এটাই যে আমরা কিন্তু কে সংখ্যায় বেশি কে সংখ্যায় কম দেখে প্রতিবাদ করি না, আমরা যার সাথে অন্যায় হয়েছে সেটা বলি। এটা মাথায় থাকবে আপনাদের। দীপু দাসের সাথে যে ঘটনা ঘটেছে কোনোভাবেই কাঙ্ক্ষিত নয়, কাম্য নয়। এটা ইসলাম, যদি ইসলাম ধর্মকে দিয়ে জাস্টিফাই করা হয়, ইসলাম ধর্মের পরিপন্থী। ইসলাম ধর্মে কোনো জায়গায় কাউকে এই ধরনের শাস্তির বিধান দেয়নি। দিয়েছে কেউ? আপনারা জানা থাকলে বলবেন। কাকে পুড়িয়ে মারার বিধান দিয়েছে ইসলাম ধর্মে? আমি ভাই জানি না, আমি ইসলামিক স্কলার না, অল্প জ্ঞান আছে, ধর্মীয় জ্ঞান অল্প আছে, একদম স্বল্প, বেশি নেই। তারপরে বলছি যতটুকু জ্ঞান আছে সেখানে কোনো জায়গার জন্য কোনো মানুষের ওপরে এই ধরনের পাশবিক অত্যাচার করে তাকে আগুনে ঝুলিয়ে দাও, আগুনে পুড়িয়ে দেবেন, কোনো জায়গায় আমি পাইনি। তাহলে ইসলাম ধর্ম দিয়েও যদি জাস্টিফাই করা হয়, এটা ইসলাম ধর্মের পরিপন্থী। এবার আসা যাক উড়িষ্যাতে। গত 3-4 দিন আগে একটা ঘটনা ঘটলো। কি? জুয়েল রানা নামে একটি ছেলেকে পিটিয়ে মেরে দিল। একজন পশ্চিমবাংলার আইনসভার সদস্য হিসাবে বলছি, সব দেশের আইন আলাদা আলাদা আছে, সেটাকে সম্মান দিয়ে বলছি। কোনোদিন আইন হাতে তুলে নেওয়ার পক্ষে আমি সমর্থন করি না, এটাকে মেনে নিতে পারি না। আমাদের পার্টিও এটাকে মেনে নিতে পারেনি, ওই জন্য বাংলাদেশ হাই কমিশনে গিয়ে ডেপুটি হাই কমিশনে গিয়ে ডেপুটেশন দিয়েছে। এবার আমি একজন মুসলমান, আমার পরিচয়, ধর্মীয় পরিচয় আছে তো ভাই, একজন আমি মুসলমান হিসাবে বলতে চাই, যদি ওই ছেলেটি ধর্মীয় অবমাননামূলক কথা বলেও থাকে, তাহলে তার জন্য বিচার ব্যবস্থা আছে, তার জন্য আইন, আদালত, পুলিশ আছে, তার মাধ্যমে শাস্তির ব্যবস্থা করা দরকার। এবার আমার প্রশ্ন, ইসলাম ধর্মে কি কোনো জায়গায় বলা আছে কেউ এই ধরনের অন্যায় করলে তাকে পুড়িয়ে মেরে দাও? তাহলে একটাও তাদের ভাষায় অন্যায় করেছে কি নাই করেছে আমি জানি না। অন্যায় করে থাকলে এই ধরনের শাস্তি দেওয়া ইসলামে বিধান নাই। তাহলে ও যদি অন্যায়ও করে থাকে, তাহলে ওর অন্যায়কে শাস্তি দেওয়ার জন্য আপনারা যে পদক্ষেপ নিলেন সেটাও তো অন্যায় হলো, সেটা তো ইসলামিক। এটাই আমাদের মধ্যে ভাবতে হবে। সেই ঘটনাটাকে কেন্দ্র করে পশ্চিম বাংলায় উত্তাল পরিবেশ তৈরি করার চেষ্টা করছে বিজেপি এসআইআর করে চেষ্টা করেছিল পশ্চিম বাংলায় নাকি মুসলিমরা অবৈধভাবে বসবাস করছে, তাড়িয়ে দেবে, ভোটাধিকার কেড়ে নেবে। কিন্তু বুক ফুলিয়ে গেছে, এসআইআর এর ফর্মের চড় খেয়ে মুখ ফুলিয়ে তাদেরকে আসতে হয়েছে। আমরা ঘোষণা দিয়েছি একটা বৈধ ভোটারের নাম কাটা যাবে না। আপনাদের ভাঙড়ের বিধায়ক আমি এখানে এসেও বলে গিয়েছি। আজকে শুনছি, আজকে থেকে হচ্ছে। আর একটা কথা বলি, আমি এটা আলাদা করে আপনারা কেটে ছাড়তে পারেন, যারা মিডিয়ার মানুষ আছেন আলাদা করে কেটে ছাড়তে পারেন। সবার বাড়িতে কি হচ্ছে, সবার নয়, সরি, এসআইআর নিয়ে একটা কথা বলতে চাই, শুনবেন আপনারা। আমি এখানে এসে বলেছিলাম তো, কি বলেছিলাম, যে কারো একজনের নাম যদি বাদ পড়ে আপনারা ভয় পাবেন না, আপনাদের জন্য আপনাদের বিধায়ক আইনি লড়াই করবে। ঠিক আছে, এখন এসআইআর এর সেকেন্ড পর্ব চলছে, বিএলওরা ডাকছে বা কাগজ নিয়ে দেখা করতে বলছে। আপনারা কেউ ভয় পাবেন না। কাগজ নিয়ে দেখা করতে বলছে মানে এই নয় যে আপনার ভোটাধিকার কেটে গিয়েছে বলে আপনাকে তোলার জন্য। আপনার হয়তো মিসম্যাচ হচ্ছে, সেটাই ম্যাচ করানোর জন্য।